শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। দু একটি কথা বলার আগে শ্রদ্ধেয় কমরেড বৈদ্যনাথ মজুমদারকে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি। এখানে এরকম কেউ নেই ওনার সম্পর্কে জানে না, এরকম নেই, সবাই জানেন। অনেকে প্রত্যক্ষ করেছেন, অনেকে প্রত্যক্ষ করার সুযোগ হয়তো হয়নি। আমি নিজেও ওনার সাথে কাজ করার মতন সুযোগ পাইনি, কিন্তু কিছু সময় ওনার সঙ্গে সরাসরি কাজ না করলেও ওনার সাথে কথা বলার সুযোগ হয়েছে, দেখা সাক্ষাৎ করার সুযোগ আমার হয়েছে। আমি আপনারা যেমন ফিল করেন, অনুভব করেন, আমার মনে হয় আমারও এটাই অনুভূতি যে উনি একজন শারীরিকভাবে শক্তিশালী তা না, শারীরিকভাবে যেরকম শক্তিশালী মানসিকভাবেও নিষ্পেষিত নিপীড়িত মানুষদের উদ্ধার করবার জন্য জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে দেশের মানুষ, পৃথিবীর মানুষ এবং ত্রিপুরা রাজ্যের মানুষ তাদেরকে উদ্ধার করবার জন্য, তাদের অধিকার আদায়ের জন্য, মানুষের যে প্রয়োজন সেটাকে মেটাবার জন্য উনি আজীবন কাজ করেছেন। এটা ভাবা যায় না যে উনি একজন সংসার ত্যাগ করে মানুষের জন্য কাজ করবেন, কিন্তু ওনার কাজের শুরু থেকে আমরা যতটুকু শুনেছি, জানতে পেরেছি, নিজের জীবনটাকে বড় না দেখে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, নিপীড়িত মানুষ তাদেরকে লক্ষ্য রেখেই তাদের যে অধিকার সেটাকে দেবার জন্য উনি আজীবন সারা জীবনটা কাজ করেছেন। এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ওনারা পায়ে হেঁটেই পাহাড় জঙ্গল ভেঙে, নদী নালা ভেঙে মানুষের কাছে গেছেন, মানুষকে বুঝিয়েছেন এবং লড়াই সংগ্রামের জন্য উনি মানুষকে উৎসাহিত করেছেন, উদ্দীপনা দিয়েছেন এবং মানুষকে সংগঠিত করে লড়াইয়ে অনেক দূর এগিয়েছেন। এবং আমাদের রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর উনি একটা দায়িত্ব নিয়ে সরকারের কাজ করেছেন জনগণের জন্য। এই কাজের সময়ে আমারও হঠাৎ করে দেখা হলো, আমার সঙ্গে তো কোনো বয়সে কোনো মিলই নেই, আমি একজন শিশু ওনার পক্ষে, আমার বাবার চেয়েও বড় বয়সে, বাবার সঙ্গেই কাজ করেছিলেন, কিন্তু আমারও সুযোগ হয়েছে শেষ দিকে একটু কাজ করবার জন্য। যখন এডিসিতে আমি নির্বাচিত হয়ে এডিসি এমডিসি হিসাবে, এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দায়িত্ব আমাকে দেওয়া হয় পার্টির তরফ থেকে, ওনার কাছে অনেকবার গিয়েছি। যখন আমার সমস্যা, যেহেতু আমি কিছুই জানতাম না, সাজেশনের জন্য ওনার কাছে যেতাম, ওনার কাছে শিক্ষার জন্য যেতাম। আমার মনে ভয় ছিল যে উনি একজন বয়স্ক এবং উনি অনেক বেশি জানেন, আমি কিছুই জানি না, আমার কি কথা বলতে হবে, কি জিজ্ঞেস করতে হবে, এটাও মনের মধ্যে ভয় ছিল। ওনার কোয়ার্টারে যেতাম, কিন্তু যখন গিয়ে ঘরের ভিতরে ঢুকি তখন উনি এমনভাবে আমাকে নিজের মতন করে আমাকে বসার জন্য বলতেন এবং উনি নিজেই জিজ্ঞেস করতেন কি
ব্যাপার কি, কোনো অসুবিধা আছে কিনা, কি কথা আছে তোমার, আপন করে নিতেন, একেবারে ক্লোজ। এবং দেখতাম যে উনি এত বড় পদে আছেন সরকারের, কিন্তু ওনার বসার জায়গাতে সিটিং রুমে দেখতাম কি আছে, কিছুই নেই। ওনার বেডরুমে ডেকে নিয়ে আমাকে বসাতেন, দেখলাম যে কাপড় চোপড় কি আছে, একটা লুঙ্গি, একটা ধুতি, পাঞ্জাবি একটা। আমার মনে মনে প্রশ্ন জাগত, আমরা তো ছোট, আরে এত বড় পদে আছেন, এত বড় লিডার, ওনার থাকা খাওয়ার কীরকম একটা, আমার প্রথম দিকে আমার মনের মধ্যে প্রশ্ন জেগেছিল। এটা নিয়ে যখন অনেক কথাবার্তা হলো, আমাকে অনেক কিছু বুঝিয়ে দিলেন, সরকারের কাজকর্ম করতে গেলে কিভাবে করতে হয়। আমার কিছু কথা ছিল যে এই আমার এলাকার মধ্যে প্রয়োজন আছে, উনি আমাকে এমনভাবে বুঝিয়ে দিলেন, আমার এইগুলো জানাই ছিল না, এইগুলো বুঝিয়ে দিলেন, তুমি এই করো, আমার কাছে এই আসবে, আমি নিশ্চয়ই করে দেব। তো এইভাবে এত সরল, এত মানে মানুষের সঙ্গে মিশা, এটা ওনার কাছ থেকে আমি শিখলাম। যখন ওনার ঘর থেকে বেরিয়ে যাই আমি, আমার মনে মনে অনেক সময় ধরে মাথার মধ্যে খেলছিল, আরে উনি কীরকম লোক, কীরকম নেতা, কীরকম মিনিস্টার, এত সরল সোজা সহজ এবং সিম্পল। এটা আমার মধ্যে কাজ করছিল অনেক সময় ধরে। সেখান থেকে আমি শিখলাম, না এটা তো মানে সঠিক রাস্তা, কমিউনিস্টদের রাস্তা, এটাই তো হওয়া উচিত। এইভাবে ওনার কাছ থেকে অনেকগুলো শিক্ষা পেয়েছি। এটা থিওরিটিক্যাল না, আমরা বই পড়ে পুঁথি পুস্তক দিয়ে শিক্ষা এটা না, ওনার জীবনেই তো সারা জীবনটাই আমাদের শিক্ষা, এটাই দেখলাম। তো আজকে এই জায়গায় নিশ্চয়ই আমাদেরও ওনার যে পথ চলা, দেখানো পথ, এটাকে অনুসরণ করে আমাদেরকে আরও শিক্ষা নিয়ে আরও এটাকে যাতে আমরা 100% আমরা ফলো করে চলতে পারি, এবং তাতে মানুষের সঙ্গে সম্পর্কটা আরও গভীর করতে হবে, মানুষের সঙ্গে সরল সোজা আমাদের চলতে হবে, মানুষের সঙ্গে যাতে আমরা আরও বেশি যোগাযোগটা স্থাপন করতে পারি। তাতে যারা এখনও আমাদের সঙ্গে নেই, থাকলে অনেক দূরে আছেন, তাদেরকে আমাদের সঙ্গে নিয়ে আসবার জন্য নিশ্চয়ই আমাদেরকে আরও বেশি কাজ করতে হবে। যত বেশি আমরা এই কাজটা সম্পন্ন করতে পারব, সুসংহত করতে পারব, ততই আমাদের কমরেড বৈদ্যনাথ মজুমদারকে শ্রদ্ধা জানানো হবে। শুধু মুখে শ্রদ্ধা জানালাম, আমি কিছুই করলাম না, শুধু বক্তব্যই রাখলাম, যাতে এরকম না হয়। এখন আমাদের তপনদা বলেছেন দেশের অবস্থা, পরবর্তী সময় বলা হবে, মানিকদা বলবেন রাজ্যের কি অবস্থা। একটু আগে যখন আমরা পার্টি অফিস থেকে আসলাম, হ্যাঁ কীর্তন করতে পারে, যার যে ধর্মে আচরণ করতে পারেন, কিন্তু দেখলাম অন্য নমুনা, এখানে হিন্দি গান বাজিয়ে বাজিয়ে, গাড়িতে মাইক, সাউন্ড বক্স, এরপরে বাইকে করে ফ্ল্যাগ,
আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ধর্মকে ব্যবহার করে দেশের মধ্যে যা করছে, আমাদের রাজ্যেও আমরা দেখলাম গতকালকে আমাদের দশদাতে এখানে মিনিস্টার গেলেন, বিজেপির সভাপতি গেলেন, এমন হুইপ জারি করল যে আমরা শরণার্থী বলি না, রিয়াং ডিসপ্লেস, এখন যারা রিসেটেলমেন্ট হয়েছে প্রত্যেকে একটা বাড়ির থেকে একজন নিশ্চয়ই অবশ্যই আসতে হবে, হুইপ জারি করা হবে, নতুবা সমস্ত এগ্রিমেন্ট সব বন্ধ করে দেওয়া হবে। আবার শুনেছি আগামী 25শে ডিসেম্বর যেমন আগরতলা আস্তাবল ময়দান বা বিবেকানন্দ ময়দানে র্যালি হবে এবং জমায়েত হবে, অন্য দিনে কেন হয় না বা হবে না? ওই দিন বেছে নিল কেন? এবং ওই দিনেই নাকি আমাদের ওইখানেও দশদাতে কর্ণমন্ত্র দেওয়া হবে, যদি না আসে বিপদ হবে। তো এখানে তো খ্রিস্টান আছে, বুদ্ধিস্ট আছেন, অন্য অন্য ধর্মের লোক আছেন। এখন এমন জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই প্রক্রিয়াগুলো শুরু হচ্ছে। তার জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, মানুষকে বুঝাতে হবে। তার জন্য আজকে যে আমরা এখানে প্রোগ্রাম করছি, কমরেড বৈদ্যনাথ মজুমদার ওনার সংগ্রাম লড়াই তো এটাই ছিল, ভারতবর্ষের সংবিধানকে মজবুত করা, এটাকে রক্ষা করা, তার মধ্য দিয়েই এই যে শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষ তাদের অধিকার আদায় করবার জন্য শ্রমিক শ্রেণীর নেতৃত্বে যাতে সরকার গঠন করা যায়, তাতে মানুষের সমস্যা, মূল যে সমস্যা সেটা সমাধান করা যাবে। আমরা দেখেছি এডিসি এলাকার মধ্যে, আমি একটা কথাই বলছি, অন্য অন্য জায়গাতেও এই, কিন্তু এডিসি এলাকার মধ্যে স্কুলের অবস্থা বেহাল, মাস্টার নেই, নতুবা স্কুল ঘর ভাঙা, নতুবা আসবাবপত্র নেই, ভাঙাচুরা, একেবারে শিক্ষাটা পুরাপুরিভাবে ভেঙে পড়েছে। 27শে ডিসেম্বর আপনারা জানেন জনশিক্ষা দিবস আমরা পালন করি প্রতি বছর, এবার সপ্তাহব্যাপী পালন হবে। শিক্ষার লড়াই হয়েছে এই রাজ্যের মধ্যে, আন্দোলন হয়েছে, বামফ্রন্ট আসার পর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এটা হয়েছে। আজকে এই জায়গার মধ্যে আমরা দেখছি কি একটা স্কুল নতুন হয়েছে, কলেজ একটা নতুন করেছে, তারা কিছুই করে। এই যে হলটা, এখানে আমরা এইদিকে আসতে পারলাম না, এখানে স্টেপটা ভাঙা, এদিকে আসলাম, এই স্টেজটাও প্রায় অনেকটা ভাঙা চোরা, এটা পর্যন্ত ঠিক করতে পারলো না। কি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি করবে? রাস্তা এখানে তো অনেকটা ভালো, আমাদের কাঞ্চনপুরে গিয়ে দেখুন তো রাস্তার অবস্থা পুরা বেহাল, বিদ্যুতের অবস্থা বামফ্রন্টের সময় যা আমরা কানেকশন দিয়েছিলাম সব টসনস হয়ে একেবারে পোল নেই, নতুবা তার নেই। আবার কিন্তু বিল কিন্তু প্রতিদিন বাড়ছে। পানীয় জলের কি সমস্যা, কোনো খোঁজ খবরই নেই। শুধুমাত্র কীর্তন করো, কীর্তন করতে আপত্তি নেই, কিন্তু ওই নামে অন্য ধর্মের উপর আক্রমণ, অশ্রদ্ধা, এটা কি? আমাদের সংবিধানে তো বলাই আছে অন্য ধর্মকে হিংসা না, নিন্দা না, শ্রদ্ধা পরস্পর। আর একটা ধর্মীয় অনুষ্ঠানে আরেক ধর্মের লোক
সেখানে অংশগ্রহণ করতে পারে, শ্রদ্ধা জানাবে। এখন মানুষের মধ্যে হিংসা এটা জন্ম দিয়ে মানুষকে ভাগ করবার চেষ্টা করছে এবং তার এই ভাগের মধ্য দিয়ে তারা রুল করতে চায় এবং শোষণ যন্ত্রকে আরও শক্তিশালী করতে চায়। তার জন্য আমি সবার কাছে আবেদন রাখবো বিনীতভাবে, আসুন শুধু আমরা হলের ভেতরে যারা আছি আমরাই শুধু লড়াই করব, এটা হবে না, এটা সম্ভব না। এই লড়াইকে শক্তিশালী মজবুত করতে গেলে আরও লোক আমাদেরকে আনতে হবে, তাদের কাছে আমাদের যেতে হবে। এই কাজটা আমরা আরও বেশি যাতে করতে পারি, তাহলে আজকের যে হল সভা আমরা করছি যার নামে শ্রদ্ধা জানাবার জন্য, এটা সফল হবে এবং আশা করি নিশ্চয়ই আমরা সবাই মিলে এই কাজটা আগামী দিন শক্তিশালী মজবুত আমরা করতে পারবো, এই আশা ব্যক্ত করে সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে এবং কমরেড বৈদ্যনাথ মজুমদারকে শত কোটি প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমার কথা বলে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ।